প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্ন। দর্শক, আপনারা জানেন চ্যানেল আই রাউন্ড টেবিলে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটিও সমসাময়িক এবং এটি আমাদের দেশের জন্য, ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো আপনাদের খেয়াল থাকতে পারে যে বাংলাদেশ ব্যাংক আমাদের ব্যবসা বাঁচানোর জন্য, ব্যবসা স্মুথলি যাতে চলতে পারে সেজন্য নীতি সহায়তার একটি সার্কুলার দিয়েছিল এবং যারা গত সরকারের আমলে ব্যবসায় নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা রাজনৈতিক কারণে হতে পারে বা বৈশ্বিক কোনো কারণে হতে পারে, ভূ রাজনৈতিক কারণে হতে পারে, তাদের জন্য একটা সুবিধা দিয়েছিলেন একটি সার্কুলার করে। এবং সেই সার্কুলারের আওতায় যারা আবেদন করেছিলেন বাংলাদেশ ব্যাংকে, তারা কি অবস্থায় আছেন এই বিষয়ে আমরা আলাপ করব। বিষয়টির নাম দিয়েছি বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার চক্করে ব্যবসায়ীরা। আমি শুরুতেই পরিচয় করিয়ে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমার ঠিক বায়ে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোখলেসুর রহমান, চেয়ারম্যান সাউথ বাংলা এগ্রিকালচারাল কমার্স ব্যাংক পিএলসি। তার ঠিক পরেই আছেন আব্দুর রাজ্জাক, জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আমার ঠিক ডানে আছেন শেখ মোহাম্মদ দানিয়েল, পরিচালক সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আর একদম সর্বডানে আছেন জনাব জেড.এম. গোলাম নবী, সিআইপি, সভাপতি এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। দর্শক, বুঝতেই পারছেন যে চারজন মানুষ যারা আজকে স্টুডিওতে গেস্ট হিসেবে আছেন তারা সবাই এদেশের স্বনামখ্যাত ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা। আমি শুরু করতে চাই আলোচনাটি জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান, চেয়ারম্যান সাউথ বাংলা এগ্রিকালচারাল কমার্স ব্যাংক। আপনি আমাদের বিষয়টি শুনেছেন যে বাংলাদেশ ব্যাংকের যে নীতি সহায়তা, এই নীতি সহায়তা আসলে ব্যবসায়ীরা কতটুকু লাভবান হচ্ছে। আপনি একটি ব্যাংকেরও পরিচালক, একজন অনেক পুরনো ব্যবসায়ী আপনি। এই যে একটা অচল অবস্থার মতো আমাদের ইকোনমি স্লো ডাউন হয়ে গেল গত সরকারের আমলের যে অনিয়ম দুর্নীতি ব্যাংকিং খাতে, সেইখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের কিছু পদক্ষেপ সাফল্য পেয়েছে নিঃসন্দেহে বলতে হবে। কিন্তু এই নীতি সহায়তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে নানা রকম অভিযোগ আছে। আপনার ব্যাংকে যারা গ্রাহক আছেন তাদের কি অবস্থা, এটা দিয়ে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল আইয়ের আমার সহ আলোচক, উপস্থাপক এবং সামনে যারা টেলিভিশনের সামনে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। বর্তমান প্রেক্ষাপটে এটা বাস্তবতা যে আমাদের ব্যাংকিং ব্যবসার মধ্যে কিছুটা ক্ষত সৃষ্টি হয়েছে এবং এই ক্ষতর জন্য জাতীয়ভাবে কিছু সমস্যার উদ্ভব হয়েছে। ব্যবসায়িক যারা এন্টারপ্রেনার আছেন তাদের মধ্যেও কিছু সমস্যার উদ্ভব হয়েছে। এখন এই বিষয়টার বিভিন্ন বহুমাত্রিক দিক আছে এবং এখান থেকে বের হয়ে আসার একটা পরিকল্পনা, সেটার জন্য রেগুলেটর এবং সরকার, বর্তমান সরকার কাজ করছেন। তার একটা অংশ হচ্ছে নীতি সহায়তা। জি। এখন এই নীতি সহায়তা আমি একটু যদি এলাবোরেটলি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে দেখেন, একটা দেশের একটা এন্টারপ্রেনার কিন্তু খুবই জরুরি একটা জিনিস। এন্টারপ্রেনার কখনো ক্ষতিগ্রস্ত হোক জাতি হিসেবে আমরা চাই না, কেননা একজন এন্টারপ্রেনার অনেক জব সৃষ্টি করেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে গতি সঞ্চার করেন। তাদেরকে আমাদেরকে প্রোটেকশন দিয়ে রাখতে হবে, একটা ব্যবস্থাপত্র দিতে হবে এবং সেই ব্যবস্থাপত্রর একটা অংশের ভিতরে জড়িত আছেন বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসাবে। অন্যান্য অনেকগুলো অংশের মধ্যে সরকারের বিষয়গুলো রয়েছে। সামগ্রিক বিষয়টার উপরে নির্ভর করবে যে যেগুলা প্রাথমিক পর্যায়ে যেগুলা ঘটতেছে রেগুলেটরের তরফ থেকে, সেগুলা আমার মনে হয় ঠিক দিকেই ঘটতেছে। আমরা বিতর্ক করতে পারি যে গতির দিক থেকে একটু স্লো বা গতিসম্পন্ন, সেটা ব্যাপার বিতর্ক থাকতে পারে, তবে দিক নির্দেশনার দিক থেকে ঠিক আছে। কেন ঠিক আছে? আপনি দেখেন, একটা ব্যাংকিং ব্যবসা একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে। ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কেমন? ব্যাংকিং ব্যবসাটা চলে কোনো একজন লোকের আমানত ব্যাংক নেয় এবং সেই আমানত সে কিছু পয়সা লাভ করে এবং ব্যবসায়ীকে কাছে দেয়। জি। এই ঘটনাটা ঘটে যার বেসিক মূল অংশটা সেটা হচ্ছে আস্থা। এই আস্থার উপরেই মনে করেন যে আপনার ব্যবসাটা চলে। একজন পয়সা দেয় এবং তাহলে ইকুইলিব্রিয়ামটা নষ্ট হলো কোথায়? নষ্ট হলো যখন যার কাছে পয়সাটা ব্যাংক ইনভেস্ট করেছে
সেখান থেকে ইরোশন হয়ে গেল। ইরোশন যখন হলো, তবে ইরোশন নর্মাল প্রসেসে ইরোশন থাকে। একটা ব্যবসা 100 টাকার যদি ব্যবসা করেন আপনি, তাহলে একটা ঝুঁকি ব্যবস্থাপনা হিসাব টিসাব করেই করা হয়। সেখানে তার জন্য কিন্তু বিভিন্ন টুলস আছে। কিন্তু যখন মাত্রাটা গ্রহণযোগ্য মাত্রার উপরের টায়ারে চলে যায়, তখন এইসব ব্যবস্থাপত্রগুলো লাগে। কিন্তু মাত্রাটা যদি এরাম জায়গায় চলে যায়, যেটার গভীরতা, সেটার জন্য ধরেন বিভিন্ন টুলস দিয়ে বাংলাদেশ ব্যাংক এগুলা পরিমাপ করেছেন। পরিমাপ করে দেখেছেন যে এই সব ব্যাংকগুলার গভীরতা এমন একটা পর্যায়ে গেছে যেটাকে আর কাম ব্যাক করা সম্ভব না। কিছু কিছু ব্যাংকের গভীরতা সহনশীল মাত্রার মধ্যে আছে, সেগুলাকে বিভিন্ন প্রস্তাবতা দেওয়া হচ্ছে। এটা ব্যাংকের দিক গেল। আরেকটা দিক আছে, গ্রাহকদের কথা বলছি, আপনারা, হ্যাঁ, আমি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এখানে কিন্তু সবাই অঙ্গাঙ্গিকভাবে জড়িত। জি বৈষয়িক দেশে সব ব্যবস্থাপত্রের মধ্যে অর্থনীতি কিন্তু জড়িত। জি এটা গেল ব্যাংকের বসায়। এখন গ্রাহক পর্যায়ে যখন একটা গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়, গ্রাহকের বের করে নিয়ে আসার দায়িত্ব কিন্তু দেশের এবং রেগুলেটরের সেখানে বের করে আসার দায়িত্ব আছে। কেন ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তো আলাদা বিষয়, জি হয়ে গেছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। জি, জি। তাহলে সেখানে কি বিষয় আছে? গ্রাহকের সেখানে অনুধাবন করার বিষয় আছে যে বিভিন্ন কারণে হতে পারে, বৈশ্বিক কারণে হতে পারে, জাতীয় কারণে হতে পারে, ঘটনা ঘটেছে, তার বের করে নিয়ে আসার কি উপায় আছে? তাকে একটা সুযোগ দেওয়া যে তার ক্ষতিগ্রস্তর কারণ অ্যানালাইসিস করে, তার বিভিন্ন অংশ থাকে, এর ধরেন প্রিন্সিপাল অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট থাকে, তার সুদের লাভের বিষয় থাকে, এগুলাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটা স্বীকৃত আন্তর্জাতিকভাবে, সেই পরিকল্পনার আওতায় রেগুলেটর এই নীতি সহায়তাগুলো দিচ্ছে। জি। এবং আমি আপনার ব্যাংকের যারা গ্রাহক আছে সেই বিষয়টা একটু ফোকাস করতে চাইছি। আমি তার আগে এখানে এরকম ক্ষতিগ্রস্ত তিনজনই আমি জানি, তাদের পার্সোনাল আমার কথাবার্তা হয়। আমি জনাব আব্দুর রাজ্জাক, আপনার কাছে জানতে চাই, আপনার সঙ্গে গত সপ্তাহে 2 দিন দেখা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। আমি আমার পেশাগত কাজে যখনই যাই আপনাকে দেখি বাংলাদেশ ব্যাংকে ছুটাছুটি করছেন টেবিল থেকে টেবিলে। তা আপনি ব্যবসা কখন করবেন, আপনার যদি এই ব্যাংক আর বাংলাদেশ ব্যাংক এবং আপনার ব্যাংকের মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়? আপনাকে ধন্যবাদ জানাই, আপনি সঠিক সময়ে সঠিক একটা জিনিস উপস্থাপন করছেন। স্যালেন আয়ের যারা আছেন এবং দেশবাসী যারা আছেন, বিজনেসম্যান, বাংলাদেশে আপনার যারা আছে, সবাইকে আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই যে সবাই খুবই শান্তভাবে এই পরিস্থিতিতে অবজার্ভ করতেছে কি হবে, কিন্তু আশার বাণী নিয়ে মানুষ বাঁচে, আমরাও একই কথা। তো যদি নীতি সহায়তার কথা আমি আসি, যে নিয়ে আপনার টপিকস, ভাই কথাগুলো উঠে আনছে। আসলে ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে এটা তো অ্যানালাইসিস কিছু নাই। আপনার এই কথা যদি খোলামেলা আমি বলতে চাই, মানে সাদা কথা যেটা বলা হয়, আপনি ৮৬ টাকা ডলার এই ভাইদের ব্যাংকে ডলার নাই বলে ওনারা 6 মাস 1 বছরের ডেপার্ট ইউপাস এলসি খুলে দিয়েছে। তাহলে আমরা এই মালটা এনে কি করছি? আমরা বিক্রি করছি। তাহলে আমার ডলারের রেট কত? ৮৬। এখানে আমাদের যেটা মানে অভিজ্ঞতার অভাব, এটা বলতেই পারেন, কারণ আমি তো আমার বাবা থেকে ব্যবসাটা নিই নাই। হয়তোবা উনি কিছু বলতো, বাবা আমি জীবনে এরকম এরকম দেখেছি, তুমি যত কাজ করো তোমার এই সেফটিটা তোমার রাখতে হবে, ব্যাংকের উপরে তুমি বেশি নির্ভরশীল হও না। আমরা তো এটাও জানি না যে আমরা যে ব্যাংক থেকে ঋণ নিচ্ছি, ওনারা তো এই ঋণ দেওয়ার কথা না। ওনারা হলো শর্ট টাইমে, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালের সাপোর্টটা ওনাদের দেওয়ার কথা, কিন্তু লং রানের যেই টাকাটা এটা ওনাদের দেওয়ার কথা না, ব্যাংকের দেওয়ার কথা না, কিন্তু দিচ্ছে আমাদের দেশে। যার জন্য অনেক কিছু আমরা জানি না। না জানার কারণে যদি আপনি দেখেন 6 মাসের ভিতরে এটা যে অ্যানালাইসিসের কথা ভাই কিন্তু আনছে, অ্যানালাইসিস তো আজকে 3 বছর হয়ে গেছে যে আমি ৮৬ টাকায় মাল আনি বিক্রি করে যদি
90 টাকা, 91, 100, 120, 125 দিতে হয়, তাহলে আমার যে ওয়ার্কিং ক্যাপিটাল, ব্যাংকের তো আর কোনো রাস্তা নাই। আপনি সিআইবির একটা সিস্টেম আছে, 30 ডেজ 90 ডেজ আপনাকে টাকা পেমেন্ট করতেই হবে, নাহলে আপনি ক্লাসিফিকেশনে চলে যাচ্ছেন। জি। ব্যাংক ভয় পায়। তখন আমাদের দেশে কিন্তু আমরা উই আর ভেরি মাচ উইক এই সমস্ত আইনে। উনি কিন্তু আমার টাকা নিতে পারে না আমার সিসিআইপো থেকে, কিন্তু আমরাও উইক ওনার কাছে, উনিও উইক আমাদের কাছে। জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, আজকে ফরেন পেমেন্ট দিতে হবে, টাকা সংকুলন হচ্ছে না, কোথায় টাকা আছে খোঁজো, ওখান থেকে দিয়ে দাও। তার মানে হলো কি, আমার যেই লিকুইডিটি, যেটা ওয়ার্কিং ক্যাপিটাল, এটা এক টানে সব চলে খালি হয়ে গেল। খালি হয়ে গেল। এখন আমারটা কথা আমি বলতে পারি, আমি তো ম্যানুফ্যাকচারিং করি, আমি কিন্তু ট্রেডিং করি না। ঠিক আছে, আমি ট্রেডিং, আমার ব্যবসা লস হয়ে গেছে, আমি আর ট্রেডিং করব না, কিন্তু আমার তা না, আমার 9000 লোক বিহাইন্ড। এবং আপনি তো জীবন রক্ষাকারী সরঞ্জাম তৈরি করেন। করি, মেডিসিন, মেডিকেল ডিভাইস। বাংলাদেশে আমার মনে হয় একমাত্র মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রি যদি ব্যাপকভাবে করা হয়, আমার কোম্পানি করে। এগুলো কিন্তু কোনো সিস্টেমে নাই। আমি বিশ্বের বড় বড় কোম্পানির সাথে যুদ্ধ করে বাংলাদেশ মার্কেটে 10% ধরে রেখেছি। তাহলে আমরা যেই কথায়, আমরা ওই কথাতেই যাই। দেখেন, আমার একদম হিসাব করা 550 কোটি টাকা বিভিন্নভাবে এখান থেকে চলে গেছে। এই 550 কিভাবে গেল? এই ডলার এক্সচেঞ্জ, আচ্ছা, 86 থেকে 124, এটার কারণে। এর ভিতরে আপনি আরেকটা কথা খেয়াল করেন, আমি 86 টাকায় যখন মালটা আনছি, তখন আমাকে যদি 37% ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে আমি 37 টাকা দিছি। কিন্তু যখন এটা 120 টাকা দিচ্ছি, তাহলে ওখানে কিন্তু ওই 37 আইসা পড়তেছে। এই কথাটা কিন্তু মানুষ আনে না। আপনি টাকা যাইয়া ওই 37%ও এফেক্ট হচ্ছে, কারণ আমাকে তখন 120 টাকার উপরেই 37% দিতে হচ্ছে। আচ্ছা, তো সেই জায়গা থেকে আপনাদের তো একটা সুযোগ দিল সরকার। এই কথাতে আমি এখন কি অবস্থা? সেই কথাতে আমি আসতেছি। এরপরে আমরা এই দখল তো আমাদের আছে, কোভিডেরটা আছে, আপনি জানেন। আমি এক রাত্রে সকালে অফিসে আসছি, আমার টেবিলে এনে আমার ওই সিএফও পেপার দিয়ে দিল, আমি মাসে 18 কোটি টাকা, আই রিপিট, মান্থলি 18 crore টাকা ইন্টারেস্ট পেমেন্ট করি আমি ব্যাংকে। আপনি চিন্তা করতে পারেন, তাহলে ও আইনা দিল এখন 32 কোটি টাকা দিতে হবে। কেন? কিছুদিন আগে আপনি দেখলেন না, এক রাতেই তো লাভ দিয়ে 6-9 চলে গেল আপনার 13-14-15-তে। রেট অফ ইন্টারেস্ট এক রাত্রে ঘটছে, এক রাত্রে। আপনি দেখেন খোঁজ নিয়ে। এখন আপনি কিভাবে আপনার এই প্রতিষ্ঠান এখন চালাবেন? আচ্ছা, এরপর রাষ্ট্র এটা বুঝতে পারছে, আপনি যে কথা বলেছেন, আলহামদুলিল্লাহ, আমি দ্য ফার্স্ট ম্যান যে প্রথম নীতি সহায়তা আমি পেয়েছি। আচ্ছা। এবং আপনি একটু আগেই বলছেন যে আপনি যখনই গেছেন আমাকে দেখছেন। আমি আপনাকে আর একটু আগ বাড়িয়ে বলি, আমি বিদেশে ছিলাম, জাপানি জাতির সাথে আমি কাজ করেছি। টাইমের কি পরিমাণ মূল্য আমি জানি, কাজ কিভাবে করতে আলহামদুলিল্লাহ আমি জানি, সম্মান মানুষকে কিভাবে দিতে আমি জানি। কিন্তু আমি যখন এখানে আসলাম, আসার পরে আমি যদি দৈনিক 16 ঘন্টা কাজ করি, এই 16 ঘন্টার 12 ঘন্টাই আমাকে বেহুদা মানুষের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করতে হয়। কোথাও কোনো ফাইলের গতিতে চলে না। আপনি আমাকে দেখছেন, এর একমাত্র কারণ আমি নিজে যে এটাকে লাইনে এনে বলে বলে প্রথম আমি নীতি সহায়তা পেয়েছি। 2 বছর মরেটোরিয়াম, 15 বছর, এরকম আর কেউ পায় না। বিকজ আই প্রুভেন রিয়েলি আই এম এফেক্টেড অ্যান্ড মাই ফিল্ড ইজ ভেরি সেন্সিটিভ। আই রিপিট অ্যাগেইন, ভেরি সেন্সিটিভ। আপনি শুনলে আশ্চর্য হবেন যে গত 4 বছরে আমরা, এটা কি আমার দুর্ভাগ্য না সৌভাগ্য, আমি ফার্মাসিউটিক্যাল করি, ওষুধের প্রাইস দে না। আমি মেডিকেল ডিভাইস করি, সেটাও এটা দে না। এলপিজি, সেটাও গভর্নমেন্ট প্রাইস কন্ট্রোল করে। তাহলে আমার সমস্ত কমোডিটিগুলো কন্ট্রোল, সরকার প্রাইস বাড়ায় না, কিন্তু আমার যে এই দিক দিয়ে আপনি সব বাড়াই দিলেন, তাহলে আমি কিভাবে অ্যাডজাস্ট করব? তাহলে আমি দৌড়াইছি, আমি আলহামদুলিল্লাহ, ওনারা বুঝতে পারছে, আমাকে ওনারা দিয়েছেন। এই যে দেওয়াই সই, আমাদের এখানে কেউ কাউকে সম্মান করে না। আমরা তো আগে জানতাম যে বাংলাদেশ ব্যাংক একটা কথা বলা মানে ইটস অ্যান অর্ডার। কিন্তু ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানছে,
অর্ধেক মানছে, অর্ধেক মানে অর্থাৎ আমার কোনো লাভ হয় নাই, কাজ হয় নাই। ইতিমধ্যে আমাকে যে সুবিধা জনাব দিল, আব্দুর রাজ্জাক, আমি একটু থামাই একটু আপনাকে। শেষ দিয়ে আর একটু বাকি, জি, আমি আবার আপনার কাছে আসবো। ক্লোজ একজন করে ব্যাংকের দিই চেয়ারম্যান জিনিসটা। আছে, আমরা না, না, শুনবো কেন শুনে না কথা। ক্লোজ করে জি, জি, দিচ্ছি, প্লিজ। শেষ হয়ে যাচ্ছে। এখন ব্যাংকগুলো যে করে নাই, তাইলে আমাকে বলতেছে যে আপনাকে তো হাইয়েস্ট সুবিধা দেওয়া হয়েছে, আপনি আর কেন কি চান? কিন্তু ইতিমধ্যে 1 বছর সময় চলে গেছে, আমার হাতে টাইম শেষ। তারপরে ব্যাংকে এই সিটি সার্টালজি চলতেছে, ব্যাংক বলতেছে বাংলাদেশ ব্যাংকের আপনি এটা বলছেন, এটা তো মনে বলেন নাই, এটা বলছেন, এটা বলেন নাই। আমরা এই চক্রর ভিতরেই পড়ে আছি। জি, থ্যাংক ইউ। আমি ব্যাংকের চেয়ারম্যান মহোদয়ের কাছে আসবো, তার আগে একটু আরও দুজন উদ্যোক্তা আছেন, আমি একটু কথা বলে আসতে চাই। জনাব গোলাম নবী, আমি জানি যে আপনি কমোডিটি ইম্পোর্টার্স এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, আপনি দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে কনজিউমার আইটেমের ব্যবসা করছেন। আমি এটাও জানি যে আপনারাও একটা বড় শোডাউন করার প্ল্যানও করেছিলেন বাংলাদেশ ব্যাংকের সামনে, এই নীতি সহায়তার আপনারা সুবিধা পাচ্ছেন না, কি হয়েছে আসলে? না, বিষয়টি ধন্যবাদ। আমি এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমি চ্যানেল আইকে এবং দর্শকবৃন্দকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। বিষয়টি হলো, আমরা একটা স্বাভাবিক প্রক্রিয়ায় ছিলাম, এটা কেন প্রয়োজন দেখা দিল সেই জায়গাতে আমাদের কথা হতে হবে। কেন আমরা 19 সাল পর্যন্ত আমাদের বাংলাদেশ ব্যাংক একটা স্বাভাবিক নিয়মে আমাদের অর্থনীতি পরিচালিত হচ্ছিল। আসলো কোভিড, তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপর আন্তর্জাতিক বিশ্বের যে চলমান মুদ্রাস্ফীতির হার যে ধস নামল, বাংলাদেশের রাজনৈতিক যে অভিঘাত সৃষ্টি হলো, সব মিলে যারা বিনিয়োগকারী ছিল তারা তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারে নাই, শ্রমিকের বেতন দিতে পারি নাই, কাঁচামাল আনতে পারি নাই। আপনারা হয়তো জেনেছেন ইতিমধ্যেই যে ইউক্রেনের যুদ্ধ যখন হলো তখন 8টি মাস, 1 মাস না 2 মাস না, টানা 8টা মাস এই জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছিল পরাশক্তিগুলো। জি, বেছে বেছে তারা জাহাজ ছেড়েছে। তাহলে আমাদের শিল্প বাঁচবে কীভাবে? আমার শ্রমিক চালাতে হয়েছে, আমার তাকে ইউটিলিটি বিল পরিশোধ করতে হয়েছে, আমার রাষ্ট্রের অন্য অন্য অবকাঠামোর যে কর আরোপ ছিল সেগুলো পরিশোধ করতে হয়েছে। এগুলো সবই তো বিনিয়োগকারীর মাথায় চলে এসেছে, যে কারণে তার চলতি মূলধন সংকট দেখা দিল। সংকট দেখা দেওয়ার সাথে সাথেই তার ব্যবসা বাণিজ্যে মুখ থুবড়ে পড়ল। তখন এই ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থাকে সচল রাখার জন্যই নীতি সহায়তার প্রয়োজন হয়েছে। জি, নীতি সহায়তা আমাদের দরকার ছিল না, আমরা আগেও কখনো আলোচনায় আসিনি, আমরা এটাকে দ্বারস্থ হওয়ার জন্য আমরা বিনিয়োগও করিনি। আমরা বুক ফুলে নিজের আদর্শ নিয়ে আমরা মাঠে থাকতে চেয়েছি। আমরা কারোর অনুদান ভিক্ষা নিয়ে আমরা ব্যবসা করব, এটা আমাদের কোনো চাওয়া পাওয়া না। কিন্তু এটা প্রয়োজন দেখা যাচ্ছে তা আমাদের দিয়ে না, সারা পৃথিবীতে একটা চলমান অর্থনীতির আমরা একটা অংশ, আমরা মূল চালিকা শক্তি না। তাহলে সারা পৃথিবীতে এখানে অর্থনৈতিক ধস নেমেছে, যেখানে মুদ্রাস্ফীতি নিম্ন স্তরে চলে গিয়েছে। আর আমাদের এই রাজনৈতিক অভিঘাতের ফলে আরেকটা সংকট তৈরি হয়েছে, আভ্যন্তরীণ সংকট। এর সাথে যোগ হয়ে এটাকে বড় আকারে অর্থনৈতিক আমরা একটা ক্ষতিগ্রস্ত তালিকার মধ্যে চলে গিয়েছি। তখন সরকার দেখলো যে এই বিনিয়োগকারীরা যদি না থাকে তো শ্রমিক কাজ করবে কোথায়, শ্রমিক তার মজুরি কোথায় সে সেল করবে, এবং শ্রমিক যদি মজুরি সেল করতে না পারে অন্যান্য শিল্প প্রতিষ্ঠান কীভাবে চলবে, একটার সাথে একটা তো জড়িত। তখন সরকার সাথে আমরা বসলাম, দফায় দফায় বসার পর সরকার এটা সেট আপ করলে আমরা এই বিষয়টা নীতি সহায়তা আপনাদেরকে দিব, ভালো কথা। কিন্তু দুঃখের বিষয় যে নীতি সহায়তার চিঠি উনি দিলেন ব্যাংকে, উনি গেজেট বা কোনো বিজ্ঞপ্তি ঘোষণা করলো না, যার কারণে সবার পক্ষে জানা সম্ভব হয়নি। এটা এক ধরনের কি বলবো, এটা মানে মারি মাছ না ছুঁই পানি। এটা লক্ষ্য ছিল নীতি সহায়তায়, কিন্তু উদ্দেশ্য পিছনে কী ছিল আমরা জানি না। এখন অনুমান করতে পারছি যে এটা সার্বিক বিবেচনায় ছাড়া মানে এই ঘোষণাটা দেওয়া ছিল না। যারা যতটুকু যাদের চোখ ছিল, সুযোগ ছিল, তারা জেনে এই বাংলাদেশ ব্যাংকের সরাসরি নীতি সহায়তার আওতায় আবেদন করেছে। সবচেয়ে মজার বিষয় হলো যে বাংলাদেশ ব্যাংকে আবেদন হলো, আবেদনের পরিমাণ প্রায় 12 থেকে 1400। এর ভিতরে মাত্র 400 ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত, যাদের সমস্ত বা শিল্প বন্ধ হয়ে গিয়েছিল অথবা বন্ধের দ্বারপ্রান্ত ছিল, এরকম ক্ষতিগ্রস্ত সংকুল অর্থনীতি যারা ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছিল, তাদের এই নীতি সহায়তায় আওতায় তাদেরকে আবার এই ব্যবসায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ধন্যবাদ। কিন্তু পরেরটা কি হলো? পরেরটা হাহাকার কেমন দিকে গিয়েছে। আমরা বাকি 1000 সহ আরা যারা এই সুযোগের কথা জানতো না, যারা যাদেরকে পর্দার আড়ালে রাখা হয়েছিল,
তারা কি করবে? তখন সরকার বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি অথরিটি আর বাংলাদেশ মানে আর আমাদের তফসিলি ব্যাংকের সাথে একটা ম্যানেজমেন্ট মিটিং হয়। এই ম্যানেজমেন্ট মিটিংয়ে বাংলাদেশ ব্যাংক তার নীতি থেকে সরে আসে। বা এরা বলেছে ব্যাংকে যারা মানে ব্যাংক যারা মালিক, যারা ডিরেক্টর, তারা বলেছে দেখেন আমাদের লোন দেবো, কাকে চিনি, কে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে না, আমাদের উপর ছেড়ে দেন। তাহলে একটি ভৌগোলিক সীমারেখায় দুইটি আইন হতে পারে না। একটা দেশ বাংলাদেশ, একই জায়গায় দুইমুখী আইন হতে পারে। এটা সায়েন্স আর্টস কমার্সের ব্যাপার না, এটা তো সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে আবার চাঙ্গা করার, চলমান রাখার জন্য একটা প্রক্রিয়া। আপনি কি আবেদন করেছিলেন? হ্যাঁ, আমরাও আবেদন করেছি। তারপর আমাদের কি হলো? আবেদনটা বিবেচনায় নেওয়া হয়নি। আচ্ছা, আমাদের আবেদনটাও বিবেচনায় নেওয়া হয়নি। পক্ষান্তরে আমরা এও বলেছি যে আপনারা ব্যাংক কর্তৃপক্ষের সাথে যে মিটিংই করেন, কিন্তু আমরা ব্যাংকে দৌড়াইয়ে গিয়েছি। ব্যাংক অসহযোগিতা, আমলাতান্ত্রিক জটিলতা, ব্যাংক আমাদেরকে পাত্তা দেয় না। আর যদি পাত্তা দেয় আমাদের উল্টাপাল্টা বলে। ব্যাংক আবার ওখানে আরেকটা ঘটনা ঘটেছে। এখানে সবচেয়ে মজার বিষয় হলো এরা স্যাম নামে একটা ডিপার্টমেন্ট খুলে দিয়েছে, সব ব্যাংকে আছে, সেটা উনি ভালো বলতে পারবেন। স্যাম হলো স্পেশাল অ্যাসাইনমেন্টের জন্য স্যাম ম্যানেজমেন্ট, কি জন্য স্যাম নামে একটা ডিপার্টমেন্ট খুলে দিয়েছে। সেই ডিপার্টমেন্টের কাছে আমাদের কাঠ গড়ায় এরকম কিছু আছে নাকি? আমি একটু জাস্ট একজন চেয়ারম্যান আছে, বিভিন্ন ব্যাংক বিভিন্ন নামে ডাকে, স্পেশাল অ্যাসাইনমেন্ট ম্যানেজমেন্ট, আচ্ছা এরকম একটা নাম আছে। সেইখানে আমাদেরকে তারা ওই দিকে থাকে, আমরা কাঠ গড়ায় আসামের মতো আমাদেরকে দাঁড় করাই থাকতে, তারা আমাদেরকে ওই ম্যানেজমেন্ট কমিটি গঠন করে দিয়েছে যে আপনারা আপনাদের সাথে কথা বলেন। একজন শিল্পপতি, আমি একজন সিআইপি, অনেক ভিআইপি, দেখা যাচ্ছে একটা মর্যাদা সামঞ্জস্য রেখে একটা কমিটি গঠন যদি করতো আমরা স্যালুট দিতাম। কিন্তু এমনভাবে কমিটিটা গঠন করা হয়েছে যেখানে আমাদেরকে তাদের সামনে কথা বলা, আমাদেরকে মধ্যে একটা কেমন যেন মানে মর্যাদাটা আপনারা পাচ্ছি না। জি, আমি আরেকজন আছেন আমাদের সঙ্গে, জনাব শেখ দানিয়েল। আপনিও তো এই ঘটনার মধ্য দিয়ে গেছেন এবং আপনাদের তৈরি পোশাক বা সোয়েটার ইন্ডাস্ট্রি, যেটা আমি জানি একটা ব্যাংকের সঙ্গে আপনাদের, ওইটা আসলে আপনার এক্সপিরিয়েন্স কি? এই নীতি সহায়তার আন্ডারে আপনারা তো আবেদন করেছিলেন। জি, ধন্যবাদ রিজি ভাই, ওয়ান্ডারফুল একটা টপিক নিয়ে আজকে ডিসকাশন করছেন। সো আসলে ঘটনাটা হচ্ছে এরকম, আমি ব্যক্তিগতভাবে নীতি সহায়তা কমিটিতে কোনো আবেদন করতে পারিনি, যেহেতু আমার ব্যবসার লোনগুলি 50 কোটি টাকার নিচে ছিল। সো আমার অন্য কোনো অল্টারনেটিভ ছিল না, আমি একটা ফ্যাক্টরি বিক্রি করে বাকি ফ্যাক্টরিগুলি লাইবিলিটি ক্লোজ করেছি ব্যক্তিগতভাবে। বাট আমার শ্বশুর, উনি মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস সাহেব, উনি বাংলাদেশের প্রথম সোয়েটার ইন্ডাস্ট্রি শুরু করে এবং বিজিএমএ সভাপতি ছিলেন। তো উনি গত বছর ইন্তেকাল করে এই জানুয়ারি মাসে 25 তারিখে। তো উনি ইন্তেকাল করার সময় ওনার শেষ একটা যেটা রেসপন্সিবিলিটি আমাদেরকে দিয়ে গেছিলো যে আমি আমার প্রাইভেট ব্যাংকের সকল লাইবিলিটি আমি ক্লোজ করেছি, কিন্তু আমি সরকারি ব্যাংকের একটা লাইবিলিটি আমি ক্লোজ করতে পারিনি। আমার সাফিসিয়েন্ট সম্পদ আছে যেটা দিয়ে এই লাইবিলিটি যেন ক্লোজ করা সম্ভব হয়। এটা কিভাবে করবে এটা আমাদেরকে বুঝিয়ে গেছেন। আমরা এটা ওই ব্যাংকের সাথে যোগাযোগ করলাম এবং ওনার প্রাইভেট ব্যাংকে যেগুলো লাইবিলিটি ছিল ওগুলিতেও কিন্তু আপনি জানেন আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম ওনার সাথে এবং ওগুলি আমরা ক্লোজ করাটা অনেক সহজ ছিল। ডিফিকাল্ট হইলেও মানে ইজিয়ার কম্পেয়ার টু পাবলিক ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক। তো গভর্নমেন্ট ব্যাংকের ক্ষেত্রে যে জিনিসটা স্পেশালিটি হচ্ছে যে ওখানে বিউরোক্রেসিটা এত স্ট্রং যে দেখা যায় যিনি জিএম, ওনার ব্যাকগ্রাউন্ড যদি আপনি জানতে চান, পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, উনি আর্টসের স্টুডেন্ট। তো উনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুঝবেন, তার মধ্যে আবার স্পেশালাইজ সোয়েটার ইন্ডাস্ট্রি বুঝবেন, এটা চিন্তা করাটা আসলে আমাদেরই ভুল। তা আমরা ওনাদেরকে বোঝাতে পারিনি। তো পরে যখন নীতি সহায়তা কমিটিটা হলো, ওখানে 5 জন সদস্য ছিলেন এবং 5 জনই বিজ্ঞ এবং দ্য ভেরি নলেজেবল পিপল। মামুন রশিদ সাহেবের নেতৃত্বে, ইজ এ ব্রিলিয়েন্ট ম্যান। সো আই হ্যাড দি অপরচুনিটি টু প্রেজেন্ট দ্য কেস অন বিহাফ অফ মাই ফাদার ইন লস কোম্পানি। এবং আমি ওনাদেরকে যখন দেখাচ্ছিলাম তখন ওনারা যা প্রশ্ন করেছিল সবগুলি ইন্ডাস্ট্রি সেন্ট্রিক কোয়েশ্চেন্স ছিল। যেরকম ধরেন আপনার সিজনসের ব্যাপারে, যে ইউ উইল হ্যাভ অ্যান অফ সিজন, ইউ উইল হ্যাভ আ পিক সিজন, আপনি কীভাবে এটাকে ব্যালেন্সিং করবেন, আপনার যে লেবার পিস রেট বেসিসে আছে এটার স্টেবিলিটি কীভাবে আপনি ম্যানেজ করবেন। অল দিস কোয়েশ্চেন্স আমরা তার আগে 6 মাস ব্যাংকে যাওয়া আসা করেছি, 6 মাসে একটা ব্যাংকেরও নোবডি আস্ক দিস কোয়েশ্চেন্স, এবং আমরা বলতে চেলেও তারা এটা জানতে চাননি। বাট হিয়ার দ্য চেঞ্জ, দ্য রিফ্রেশমেন্ট দ্যাট মানে কমপ্লিটলি একটা চেঞ্জ একটা যেটা আমরা পেয়েছি, যে দে আস্ক ইন্ডাস্ট্রি সেন্ট্রিক কোয়েশ্চেন্স
এবং এরপরে যেটা হয়েছে ওনারা খুব সুন্দর একটা আমাদেরকে একটা ইয়া করে দিয়েছে। আমরা 10 বছর চেয়েছিলাম, ওনারা বলছেন না 5 বছরের ভিতরে কমপ্লিট করতে হবে। আমাদেরকে সুন্দর একটা ইয়া দিলেন এবং আমরা প্ল্যান দিলেন, এবং প্ল্যানটার সাথে আমাদের প্ল্যানটা কাছাকাছি ছিল। আমরা অবশ্যই একটু হাতে সময় রাখতে চাচ্ছিলাম টু বি অন দ্য সেফ সাইড, বাট ওনারা আমাদেরকে সুন্দরভাবে এটা প্ল্যান করে দিয়েছেন, and we agreed to that plan. So you had a pleasant experience. But no, I did not. This is where it gets interesting. So নীতি সহায়তা কমিটি, যেটা আঙ্কেলের কথা শুনে আমি খুব ইন্টারেস্ট নিয়ে শুনছিলাম, আঙ্কেল ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু গেট দ্যাট অ্যাপ্রুভাল, কিন্তু ওইটা এক্সিকিউট কিন্তু হয়নি। এইখানে হচ্ছে সমস্যা। দেখেন আপনি পলিসি বানাচ্ছেন, পলিসি ইজ বিউটিফুল, আপনি একটা প্ল্যান করলেন হাইওয়ে, ওয়ান্ডারফুল, বানানোর সময় ওটার ভিতরে আপনি উল্টাপাল্টা এক্সিট দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু ওটা কাজ হবে না। এখন আপনি নীতি সহায়তা কমিটির সবকিছু নিয়ে দিয়ে দিল কাকে? ওই ব্যাংকের কাছে, এবং ব্যাংকের কাছে যাওয়ার পরে ব্যাংক বলছে না, আপনাকে এই মাসে 1 কোটি টাকা দিলে হবে না, আপনাকে মাসে 2 কোটি টাকা দিতে হবে, বা আপনাকে এই যে আপনাকে এখন শুরু করবেন, আপনাকে ইনস্টলমেন্ট সাইজটা কি নীতি সহায়তা কমিটি ঠিক করে দিয়েছে, কিন্তু ওইটা নীতি সহায়তা কমিটির কথাটা ব্যাংক মানছে না। আচ্ছা, এখন ব্যাংক কেন মানছে না? কারণ ব্যাংকে যে ব্যক্তিরা এই ডিসিশন মেকার, either they do not understand garments industry, or they do not understand cash flow, or they do not understand either. So আপনার আজকেও আমরা একটা ডিসকাশনে ছিলাম যে what is worse, corruption or incompetency? And I think incompetency is worse than corruption, কারণ করাপ্ট লোক। আমি যদি একটু যোগ করি ওর কথা, দেখেন সে কিন্তু ক্লিয়ার করছে, কিন্তু মেইন যে কথাটা যে আসলে ওনারা দিয়ে দিছে, ওনারা মানতেছে না। এখানে আপনি কে বড় কে ছোট তো ইস্যু না, ইস্যু হলো যে ইউ হ্যাভ ডান এ জব কমপ্লিটলি and instructed by bank. Central If bank. anything wrong, central bank instructed by bank. তাহলে এরা ওনাদের সাথে কথা বলবো, কিন্তু ওনারা ওখানে এটা রেখে দিয়ে আমাদেরকেই হেনস্থার রাইট করাইতে। আমি শেষ করতে হবে, আমাদের সময় সীমাবদ্ধতা। আমি ব্যাংকের চেয়ারম্যান আছে, আপনি যদি একটু সবার অভিযোগের জবাবটা দিয়ে দেন। ধন্যবাদ। আমি খুব গভীর মনোযোগ সহকারে শুনতেছিলাম যে ওনাদের কথাগুলা। এখানে দেখেন, যারা নীতি সহায়তা কমিটিতে কাজ করেছেন তারা সবাই খুবই অভিজ্ঞ ব্যক্তি, এবং তারা পুরো বিষয়টা মূল্যায়ন করেছেন। ইটস ওকে, আমাদের কাছেও কেসগুলো আসতেছে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে এটা প্রত্যেক ব্যাংকই, যতটুকু আমি জানি, নীতি সহায়তাকে যে অস্বীকার করেছে এরম আমার জানা নাই, আমরাও স্বীকার করছি। সেখানে আমাদের শুধু 2-1টা জায়গায় হয়তো আমরা বলছি যে এখানে কখনো কখনো বলতেছেন তারা যে আপনি একে 10 বছর দেন, 2 বছর গ্রেস পিরিয়ড দেন, বা 15 বছর দেন, 3 বছর গ্রেস পিরিয়ড দেন, এবং এই সময় এতগুলা পয়সা, এত কোটি টাকা আপনি ব্লক করে ফেলেন, ইন্টারেস্ট অ্যাপ্লাই করেন না, এরকম বিভিন্ন প্রপোজাল আসতেছে। দ্যাট ইজ খুবই সুন্দর প্রপোজাল আসতেছে। এখানে ব্যাংকের তরফ থেকে যে সমস্যাটা হচ্ছে, আমরা ডিসএগ্রি খুব একটা করি নাই নীতি সহায়তার ক্ষেত্রে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে প্রত্যেক ব্যাংকেরও কিন্তু এর সক্ষমতার জায়গা আছে। একটা ব্যাংক মনে করেন কিভাবে, আমি আগে বলেছি ব্যাংকটা কিভাবে ব্যবসা করে, একজনের পয়সা নেয় এবং পয়সাটা দেয়, এবং যখন নেয় তখন শর্ট টার্ম নেয়, এবং যখন দেয় তখন লং টার্ম দেয়, এবং ব্যাংকে সকল সময় একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন মেনটেন করতে হয় যেন ব্যাংকের উপরে আস্থার জায়গা থেকে কোনো সমস্যা সৃষ্টি না হয়। আস্থার জায়গা ঠিক রাখার জন্য বিভিন্ন দুর্ঘটনা ঘটলে পরে রিস্ক অ্যানালাইসিসে তার জন্য প্রভিশন করার ব্যবস্থা আছে। কিন্তু নীতি সহায়তা কিন্তু বলা হয়েছে যে কেউ কেউ যদি উইলফুল ডিফল্টার হয় তাদেরকে কিন্তু তারা এন্টারটেন করে নাই, সেখানে যারা উইলফুল তারা চলে গেছে। আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে যে আপনার ওই ঘটনার জন্য আমাদেরকে কিছু প্রভিশন রাখতে হয়। এটা একটা ইকুইলিব্রিয়ামের যদি কোথাও মিসম্যাচ হয়, 19 আর 20 নীতি সহায়তায় কোনো আমাদের ব্যাংক খুব একটা ডিসএগ্রি সেন্ট্রাল থেকে যা এসছে তার বাইরে যায় নাই। না, উইথ ডিউ রেসপেক্ট, বাইরে একটু বলি, আমি শেষ করব, শেষ করে দিচ্ছি। আচ্ছা, এখানে নীতি সহায়তাটা বাংলাদেশ ব্যাংক দিয়েছে। আপনাদের কোনো কথা থাকলে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলবেন। আমরা তো ওনারা যেটা দিয়েছে এটা পাওয়া উচিত, যদি আমরা না পাই, ওরা একটা সেন্টেন্স লিখে দিয়েছে লাস্ট টাইম, ডেঞ্জারাস, যদি আপনি এটা ফেল করেন তাহলে আপনার সব বাতিল। আমার কথা হলো ভাইয়ের সাথে আমি যেটা, উনি কারেক্ট,
ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংক যেটা দিয়েছে এটা মেনে নিলেই কিন্তু কথা আর বাড়ে না, Right. কিন্তু অনেক ক্ষেত্রে মানতেছে না। এবং আমি ফার্স্ট ম্যান, আমি তো পাই না, আমি তো বললাম উই আর দ্য ফার্স্ট ম্যান। আমরা আমি এটা- একটু- এবং এবং যখন আপনি- এরকম sorry, হয়েছে ওনার ব্যাংক আমার আচ্ছা একটা সরি, হতে পারে। আপনি এরাম বলতে পারেন যে আপনার যেখানে যে ব্যাংকের সাথে হয়েছে কোন গ্রাউন্ডে তারা আপনার সাথে বাংলাদেশ ব্যাংকেরটাতে ডিসএগ্রি করেছে? ওই যে আপনি যেটা বলছেন যে হয়তো বলছেন না আমার তো সক্ষমতা নাই, উনি দিয়েছে, আসলে কথা বেড়ে যাচ্ছে। আমি একটু আরেকটু বলি, একটুখানি আপনি শুধু- specific হ্যাঁ, বলেন যে বলি। এই ground এ এই আপনার তো, এটা ধরেন disagree উনি করেছে। বলছে 2 বছর মরিটরিয়াম দেবে, আমি তো লার্জ বড়, আর একটু আগে আমি বলছি যে 2,500 কোটি টাকা, একটা কম অন্য না, শুধু এলপিজি 2,500 কোটি টাকা, এখন 2 বছর আমি দিতে পারবো না। তো ওনারা বলছে আমরা 2 বছর দিয়ে আমরা তো চলতে পারবো না। তো এটা তো বাংলাদেশ ব্যাংক আর ওনারা এটা বৈশা সমাধান করবে। একটু যোগ করে দিই, টার্কিতে 7 লিরা $1, আজকে সেটা 43 লিরা। সারা পৃথিবী এর দোকানকে মারতে চেষ্টা করে, পারে না। কেন জানেন? সে ডেকে বলে দিছে, ওনাদেরকে যদি বলে দিত বাংলাদেশ ডাইরেক্ট যে ভাই বা গভর্নমেন্ট যে প্রভিশন করে রাখো, সরকার এটা বুঝবে পরবর্তীতে। আজকে ওইটা না হওয়ার কারণে জনাব জনাব ওনাদেরকে আব্দুল রাজ্জাক, দিতে ওনারা আমরা মানতেছেন। শেষ করব। আমি দুঃখিত, আমরা শেষ করব। আমি আশা করি যে আপনাদেরকে নিয়ে আরও একদিন এই আলোচনাটা করব, নীতি সহায়তার চক্কর থেকে ব্যবসায়ীরা কিভাবে আসলেই সত্যিকার অর্থে সুবিধা পেতে পারে। আর বাংলাদেশ ব্যাংক একটা উদ্যোগ নিল, এবং সেই উদ্যোগটা যদি আলটিমেটলি কার্যকর না হয় তাহলে তো আমাদের ব্যবসায়ীদের জন্য যে সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগটার সুফল আসলে আমরা দেশের কেউই পাবো না। দর্শক, আবারও কথা হবে এই বিষয়ে, আমরা এই রকম বিশিষ্ট মানুষদেরকে নিয়ে আমরা আলোচনা করব। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।